শাওন, তোমার ওটা আজকে সারা রাত আমার কাছে দিবে? কি বলছো তুমি? ওটা আবার কারো কাছে দেওয়া যায় নাকি? আজকে আমাদের বাসর রাত, তোমার কাছে তো আমি তেমন কিছু আবদার করিনি, শুধু তোমার ওটা চেয়েছি। আমি তো জানতাম ওটা দিয়ে শুধু আদর করা যায়, ওটা খুলে যে হাতে দেওয়া যায় তা তো আমি জানি না। আমি এত কিছু জানি না, তোমার ওটা আজকে আমাকে দেবে প্লিজ, আমার একটু কাজ আছে। কসম করে বলছি, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা পানি বের না করে থাকতে পারবে না। আমি ছোটবেলা থেকেই বেশ কালো হয়ে জন্মেছিলাম, কারণ আমার মা ও কালো ছিল। তাই আমি জন্মগতভাবে মায়ের রূপ পাই। অতঃপর আস্তে আস্তে বড় হই আর আমার শরীরের আপেল কমলা বড় হয়। যখন বিয়ের উপযুক্ত হলাম তখন বাবা আমাকে অনেক কষ্টে একটি জায়গায় বিয়ে দিল, কারণ কেউ আমাকে বিয়ে করতে চাচ্ছিল না। কিন্তু বিষয়টা আমি বুঝি না, কেন মানুষ কালো মেয়েকে বিয়ে করতে চায় না। একটি ফর্সা মেয়ের মধ্যে যে সমস্ত জিনিসপত্র মেশিনপত্র থাকে, একটি কালো মেয়ের মধ্যে সে সমস্ত মেশিনপত্রই থাকে। আর এটি মেয়েকে লাগিয়ে যেরকম মজা পাওয়া যায়, একটি কালো মেয়ে লাগিয়েও একই রকম মজা পাওয়া যায়। যখন ঘরের লাইট বন্ধ করে দেওয়া হয় তখন তো কালো এবং ফর্সা একই হয়ে যায়। কিন্তু মানুষ কেন কালো মেয়েকে বিয়ে করতে চায় না আমার বুঝে আসে না। তো যাই হোক বন্ধুরা, অনেক কষ্টে বাবা আমাকে বিয়ে দেয়। আমার স্বামী গার্মেন্টসে চাকরি করত। অবশ্য প্রথম প্রথম বিয়ে হওয়ার কারণে তোমাদেরকে মিথ্যা কথা বলবো না, স্বামী আমাকে ভালোই লাগাতো। কিন্তু যখন আস্তে আস্তে পুরাতন হয়ে গেলাম তখন স্বামীর আমার উপর আকর্ষণ কমে গেল এবং আমাকে লাগানো কমিয়ে দিল। এমনকি রাত্রে শোয়ার পর আমার দিকে ফিরেও তাকাতো না। আর এদিকে তো আমার মেশিনপত্র অকেজো হয়ে যেতে লাগলো, কারণ যে মেশিনে মাসকে মাস তেল না দেওয়া হয় সেই মেশিন তো এমনিতেই অকেজো হয়ে যাওয়ার কথা। ঠিক আমারও তাই হতে লাগলো। অনেকদিন আমার খেলার মাঠে না খেলার কারণে, মেশিন না ঢোকানোর কারণে আমার যন্ত্রপাতিগুলো দিন দিন জং ধরতে লাগলো। কিন্তু স্বামীকে আমি কোনোভাবেই ম্যানেজ করতে পারলাম না খেলা করার জন্য। যেহেতু আমি কালো ছিলাম তাই আমার প্রতি স্বামীর আগ্রহ নাই হয়ে গেল। কিন্তু বন্ধুরা, তার আগ্রহ নাই হয়ে গেলেও আমার তো ঠিকই আগ্রহ ছিল, কারণ আমি তো একজন মেয়ে। আর প্রত্যেকটা মেয়ের মধ্যেই তার চাহিদা থাকে, চাই সে কালো হোক বা ফর্সা হোক। কিন্তু আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। যতদিন যেতে লাগলো ততদিন আমার মধ্যে জ্বালা বাড়তে লাগলো। তবে বন্ধুরা, আমার পেছনের খেলার মাঠের সাইজ অনেক বড়। অনেকেই আমার পেছনের খেলার মাঠে চেয়ে থাকত এবং মনে মনে লাগিয়ে মজা নিত। এটা আমার অনেক ভালো লাগত। তবে পর পুরুষ আমাকে বুঝতে পারলেও নিজের স্বামী আমাকে বুঝতে পারল না। কিন্তু কি আর করার, তাই আমি বাধ্য হয়ে আস্তে আস্তে হাতের কাজ করা শুরু করলাম। যখন বেশি আগ্রহ হইত তখন নিজেই হাত দিয়ে হাতের কাজ করে কোনো মতো নিজেকে সান্ত্বনা দিতাম। কিন্তু বন্ধুরা বলো, এভাবে আর কতদিন চলে? নিজের হাতের কাজ করে কোনোদিনও ততটা শান্তি পাওয়া যায় না যতটা একটি পুরুষের মেশিন দ্বারা খেলে শান্তি পাওয়া যায়। তারপরও বাধ্য হয়ে আমি এভাবেই চলতে থাকলাম। কিন্তু কিছুদিন পর আমার ধৈর্য একদম কন্ট্রোল হারা হয়ে গেল। আমি এমন একটি মাখন মেয়ে হয়ে উঠলাম। মনে হচ্ছিল যে কোনো পুরুষ এসে যদি আমাকে জোর করে করত তাহলে আমার কতই না ভালো লাগতো। তাই আমি সিদ্ধান্ত নিলাম, যেহেতু যে কোনো পুরুষকে যদি আমি অফার করি, যদিও আমি কালো কিন্তু এই অফার কেউ ফেলতে পারে না, কারণ পুরুষরা চাই শুধু পানি ফেলতে। তাই আমি মনে মনে এটাই সিদ্ধান্ত নিলাম যে কোনো একজনকে ম্যানেজ করতে হবে এবং সে অবিবাহিত হলে ভালো হবে। কারণ যারা অবিবাহিত ছেলে আছে তারা যে কোনো ধরনের মেয়েকে যদি ফ্রি ফ্রি লাগাতে পারে তাহলে এতে সে অনেক খুশি হয়। কিন্তু কাকে লাগাতে দেব তা আমি খুঁজতেছিলাম। হঠাৎ করে একদিন আমার ভাসুরের ছেলের কথা মনে হলো। সে মোটামুটি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে এবং দেখতে শুনতে অনেক হ্যাংলা পাতলা এবং মুখে চোখে অনেক বড় হয়ে উঠেছে। ওকে দেখে আমি বুঝতে পারলাম যে ও নিশ্চয়ই মোবাইলের ভিডিও দেখে দেখে প্রতিদিন হাতের কাজ করে। তাই একে যদি কোনো রকমভাবে ম্যানেজ করা যায়
তাহলে ও একটা চান্সে রাজি হয়ে যাবে। কারণ ও এটাই চায়, ও কোনো মেয়েকে না পেয়ে নিজের কাজ নিজেই করে। তাই ওর কাছে কোনো বিষয় না এটক। তাই আমি ওকেই চয়েস করলাম। কিন্তু কিভাবে তাকে অফার করব এটাই ভাবছিলাম। তখন ভাবলাম যে ওকে ব্ল্যাকমেইল করলে কেমন হয়। যেহেতু ও নিশ্চয় হাতের কাজ করে, তাই একদিন ওকে হাতে নাতে ধরতে হবে। আর ওকে ব্ল্যাকমেইল করে প্রতিদিন লাগিয়ে নিতে পারবো। এতে ও খুশি হবে আর আমিও নিজের জ্বালা মেটাতে পারবো। পরবর্তীতে এটাই হলো। আমি শুধু সুযোগের খোঁজে থাকলাম যে কবে ওকে হাতের কাজ করা অবস্থায় সরাসরি ধরতে পারি। তো একদিন আমি খেয়াল করলাম দুপুরবেলা ঠিক গোসলের আগ মুহূর্তে ওর রুমের দরজা হালকা একটু খোলা, আর ও রুমের ভেতরে আছে। তখন আমি ওর রুমের জানালার পাশে গিয়ে কান লাগিয়ে শুনতে চাইলাম কি করছে। তখন আমি শুনতে পেলাম যে ও মোবাইলে ভিডিও দেখছে এবং হালকা করে সাউন্ড দিয়ে রাখছে আর হাতের কাজ করছে। এটা দেখেই আমি খুশি হলাম যে আছে ওকে ধরার সময়। এরপর আমি হুট করে দরজা খুলে সরাসরি রুমের ভেতর ঢুকে পড়লাম এবং গিয়ে দেখলাম ঠিকই সে হাতের কাজ করছে। তখন আমাকে সরাসরি দেখতে পেয়ে হতভম্ব হয়ে গেল এবং কোনো মতে নিজেকে সামলে নিল। কিন্তু আমি যে তাকে দেখে ফেলেছি এটা ঠিক বুঝতে পেরেছে। তখন এসে সরাসরি আমার পায়ে জড়িয়ে ধরল। বলল, চাচি, আমার ভুল হয়েছে, আর কোনোদিনও এই কাজ করব না। প্লিজ তুমি আমার আব্বু আম্মুকে বলে দিও না। বলে দিলে আমাকে অনেক মারধর করবে এবং মোবাইল কেড়ে নেবে। তখন আমি একটু পাট নিতে লাগলাম, বললাম, না, আমি তোমাকে অনেক দিন দেখেছি তুমি এই কাজ করো। আমি ভেবেছিলাম তুমি ভালো হয়ে যাবে, কিন্তু তুমি ভালো হচ্ছ না। সুতরাং তোমার বাবা মাকে বলে দিতে হবে। এভাবে নিজের পজিশন একটু শক্ত করে নিলাম। অতঃপর সে আরও বেশি করে কাকুতি মিনতি করতে লাগল এবং বলল, চাচি, আপনি যে শাস্তি দিবেন আমি সবকিছু মেনে নেব, তবুও আমাকে বাড়িতে অপমানিত করবেন না। তখন আমি মনে মনে ভাবলাম, এই তো বেটা এবার তালে চলে এসেছে। আমি বললাম, ঠিক আছে, তোকে আমি মাফ করতে পারি যদি আমার একটা শর্ত মেনে নিস। ও বলল, চাচি, তুমি যে কোনো শর্ত দেও আমি মানতে রাজি আছি। তখন আমি বুঝতে পারলাম এখন ওই সঠিক সময় তাকে অফারটি করার। তাই আমি বললাম যে আমাকে তোকে লাগাতে হবে প্রতিদিন। তুই যদি এই শর্ত মেনে নিস তাহলে আমি তোকে বাঁচিয়ে দেব। এর কথা শোনার পর ওর দেহে যেন প্রাণ ফিরে আসলো। কারণ একে তো অপমানের হাত থেকে বেঁচে গেল এবং দ্বিতীয়ত আমাকে লাগানোর অফার পেল। তারপর সে মহা খুশিতে নেচে উঠল এবং বলল, তুমি কি সত্যি বলছো চাচি? আমি বললাম, হ্যাঁ, কেন, তুই কি রাজি না আমাকে করতে? ও বলল, রাজি না মনে চাচি, তুমি এখন বললে আমি এখনই শুরু করব। কারণ এরকম সুযোগ আমি জীবনের প্রথম পেয়েছি। তাই আমার আর দেরি সহ্য হচ্ছে না। তখন আমি তাকে বললাম যে, শোনো বেটা, আমাদেরকে দেখে শুনে কাজ করতে হবে। যদি তুমি দেখে শুনে কাজ করতে পারো তাহলে আজীবন আমাকে লাগাতে পারবে, এমনকি তোমার বিবাহর পরেও আমাকে লাগাতে পারবে। এ কথা শুনে ভাতিজা আরও অনেক খুশি হল এবং এসে আমাকে জড়িয়ে ধরে একটি আদর দিল। প্রিয় বন্ধুরা, দেখো, আমি কালো হওয়ার কারণে আমার স্বামী আমাকে ভুলেও লাগায় না। এ কথা শুনে ভাতিজা জড়িয়ে ধরে আমাকে আদর দিল। তার মানে আমি কালো হলেও একজন অবিবাহিত ছেলের কাছে যেন সোনার টুকরা। কারণ তার পানি ফেললেই তার শান্তি। তাই সে কালো হোক এবং ভালো হোক, কারণ ফ্রি লাগাতে পারবে, তাই সে মহা খুশিতে নাচতে লাগল। তখন আমি বললাম যে, ভাতিজা, তাহলে কি এখন একবার হয়ে যাবে নাকি? ভাতিজা বলল, চাচি, একবার কেন, ইচ্ছা করলে আজকে তুমি সারাটা দিন বা সারা রাত আমার সাথে সময় দিতে পারো। আমি তোমাকে লাগাতে যে কোনো সময় প্রস্তুত আছি। তখন আমি বললাম, বেটা, এত পাগল হওয়া যাবে না। আমাদেরকে দেখে শুনে কাজ করতে হবে। কারণ কেউ দেখে ফেললে আমরা আর কোনদিনও লাগালাগি করতে পারবো না। তাই এত পাগল হইও না। কিন্তু এখনো অবশ্য সুযোগ আছে, যেহেতু বাসায় এখন তেমন কেউ নেই, শুধু আমি আর তুমি আছি, তাই এখন একবার হয়ে যাবে। এ কথা শোনার পর ভাতিজা তো এক পায়ের উপর খাড়া হলো
এবং বলল, ঠিক আছে চাচি, তাহলে চলো শুরু করি। এই বলেছি আমাকে উন্মুক্ত করতে শুরু করলো। আর অনেকদিন পর এরকম একটি পুরুষের হাত পেয়ে আমার মনের মধ্যে আনন্দে খুশিতে ভরে উঠল। এবং অলরেডি আমার মাঠে পানি চলে এসেছে। তারপর ভাতিজা আমাকে সম্পূর্ণ উন্মুক্ত করে ফেলল। আর সে নিজেও উন্মুক্ত হল। প্রিয় বন্ধুরা, এখন আপন ভাতিজা এখন চাচিকে লাগাবে। অতঃপর দেখতে পেলাম ভাতিজার খেলোয়াড়টি শক্ত হয়ে দাঁড়িয়ে একদম লাফালাফি করছে। কেননা আজকে প্রথম কোনো মেয়ে মানুষকে সে লাগাতে যাচ্ছে। যদিও সে কালো হোক বা ফর্সা হোক, মজা তো একই পাবে। ভাতিজার খেলোয়াড় দেখে বললাম, ভাতিজা, এটা তুমি কি জিনিস বানিয়েছ? আমি তো তোমার খেলোয়াড় দেখে পাগল হয়ে গেলাম। মনে হচ্ছে সারাদিন সারা রাত তোমার সাথে খেলা করি। এই বলেই ভাতিজার কলা আমি খেতে লাগলাম এবং অনেক আরাম পাচ্ছিলাম, কারণ এই মুহূর্তটাই অনেক আরামের মুহূর্ত। আর যখনই আমি ভাতিজার কলা প্রথম খেতে শুরু করলাম, ভাতিজাও আর নিজেকে কন্ট্রোল না করতে পেরে জোরে একটি ধাক্কা মেরে দিল। আর অমনিতে তার পুরো কলা আমার গলার মধ্যে চলে গেল। আর আমি খক খক করে কেসে উঠলাম। বললাম, ভাতিজা, এটা তুমি কি করলে? এত পাগল হয়েছ কেন? নিজেকে কন্ট্রোল করতে শেখো। আমি তো আছি তোমাকে শান্তি দিতে। ভাতিজা বলল, সরি চাচি, ভুল হয়ে গেছে, প্রথম তো তাই নিজেকে কন্ট্রোল করতে পারছি না। এরপর আমি আবারও ভাতিজার কলা খেতে শুরু করলাম। যতই তার কলা খাচ্ছিলাম ততই তার কলা শক্ত হচ্ছিল। এরপর 10 মিনিট আমি এভাবে ভাতিজার কলা খেলাম। এরপর বললাম, নাও বেটা, এবার পরিপূর্ণ প্রস্তুত হয়ে গেছে তোমার কলা, এবং আমিও প্রস্তুত হয়ে গেছি। এই বলে আমি নিজেই পজিশন হয়ে তার দিকে ঘুরে বসলাম। ভাতিজা আমার পেঁপে খাওয়া শুরু করলো, একটা চাকছে আর একটা খাচ্ছে। কিছুক্ষণ পেঁপে চাষের পরে আমার ঠোঁটে কয়েকটা আদর দিয়ে সোনা খেতে শুরু করলো। ভিডিও দেখে ভাতিজা একেবারে প্রো প্লেয়ার হয়েছে, সুন্দরভাবে আমার কালো সোনা জিভ দিয়ে খেয়ে দিল। কতদিন উপোস আমি, এজন্য বললাম, আর কষ্ট দিস না আমায়, এবার লাগা। ভাতিজা এক লাফে উঠে এসে তার খেলোয়াড়টি আমার খেলার মাঠে নামিয়ে দিল, কারণ সে আর 1 সেকেন্ডও সহ্য করতে পারছিল না, আমিও না। এবং প্রথম পর্যায়ে তার পুরো খেলোয়াড়টি আমার মাঠে নামিয়ে দিল। আর আমি একটু ব্যথা পেলাম এবং বাঁকা হয়ে গেলাম। বললাম, ভাতিজা, অনেকদিন পর এরকম হচ্ছে, প্লিজ তুমি একটু আস্তে আস্তে খেলা করো। ভাতিজা বলল, আচ্ছা চাচি, ঠিক আছে, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই করব। এরপর সে মধ্যম গতিতে খেলতে থাকল। আর আমি যেন অজানা এক স্বর্গের সুখে হারিয়ে যেতে লাগলাম। মনে হচ্ছিল ভাতিজা যদি আমাকে সারাদিন সারা রাত একাধারে লাগাতো, তবে আমার এতদিনের জ্বালা মিটত। কিন্তু তা তো আর সম্ভব না, কারণ বাসার সবাই সন্ধ্যার দিকে চলে আসবে, তখন আর সম্ভব না। তারপর ভাতিজা আমাকে কুকুরের মতো বসিয়ে এক আধারে 25 মিনিট খেলাধুলা করল। এরপর আমাকে পজিশন চেঞ্জ করে নিতে বলল এবং বিভিন্ন ধরনের পজিশন চেঞ্জ করে করে আমরা খেলতে লাগলো। ভিডিও দেখে বিভিন্নভাবে আমাকে লাগাচ্ছে ভাতিজা। দেখে মনে হচ্ছিল ও যেন কোনো রাজকন্যা মেয়েকে লাগাচ্ছে, কারণ ও অনেক আরাম পাচ্ছিল। যাই হোক, এভাবে সে আমাকে প্রায় 1 ঘন্টা একাধারে লাগালো। তখন আমি ভাতিজাকে বললাম, কি ব্যাপার ভাতিজা, তুমি একাধারে এতক্ষণ কিভাবে লাগাচ্ছ? এটা তো কোনো পুরুষের পক্ষে সম্ভব না। তখন বলল, তাকে কিছু মাইন্ড করবেন না, আমি একটি জিনিস খেয়েছি, যার কারণে এতক্ষণ একাধারে লাগাতে পারছি। আপনি যদি বলেন আমি সেই জিনিস বেশি করে খেলে সারা রাত একাধারে লাগাতে পারবো, আমার কিচ্ছু হবে না। আমি বললাম, ঠিক আছে, কোনো একদিন সুযোগ বুঝে ওই খেলাটা আমরা খেলব। আজকে আপাতত এখন ছাড়ো, আমার মোটামুটি অনেক ব্যথা করছে, এখন আর সহ্য করতে পারছি না। তখন ভাতিজা বলল, তা কি, আর একটু ধৈর্য ধরেন, সর্বোচ্চ আর 10 মিনিট করব। আমি বললাম, ঠিক আছে, 10 মিনিটের বেশি যেন না হয়, আমার জল পড়ে পড়ে শেষ হয়ে যাচ্ছি। কিন্তু অতঃপর সে তার কলাটি আবারও আমাকে খেতে বলল এবং বলল, চাচি, আমি কিন্তু মুখের মধ্যেই পানি ফেলব।
বললাম, ঠিক আছে, তোমার যখন এত শখ হচ্ছে ফেলো। অতঃপর সে তার কলা আমাকে খাওয়াতে শুরু করলো এবং তার কলা এখন খুব ইজি আমার মুখের মধ্যে প্রবেশ করল, কারণ তার পরাটি অনেক ভেজা এবং পিচ্ছিল হয়েছিল। যদিও আমার কষ্ট হচ্ছিল, তারপরেও আমি তার কলাটি খেলাম। অতঃপর 10 মিনিট পরে সে তার খেলার গতি বাড়িয়ে দিল আমার মুখের মধ্যে। আমার চুলের মুঠি ধরে মাথা উঠানামা করতে লাগলো সে। তখন আমি বুঝতে পারলাম ভাতিজার সময় শেষ হয়ে আসছে, আর আমিও গরম পানি খাওয়ার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেলাম। অতঃপর সে গায়ের পুরো শক্তি দিয়ে আমার মুখের মধ্যে খেলতে লাগলো। তার কলাটি আমার একদম গলা পর্যন্ত প্রবেশ করল। এরপর জোরে একটি ঝাঁকি মেরে তারপর আমার মুখে চেপে ধরে রাখল, আর সমস্ত গরম পানি আমার গলার ভিতর অনায়াসে চলে গেল। তার সমস্ত গরম পানি আমাকে খাইয়ে দিল আর নিজেকে অনেক শান্তি দিল। তারপর যখন সমস্ত পানি খাওয়া হয়ে গেল, তারপর সে কলাটি বের করে নিল এবং বলল, চাচি, আজকে যে সুখ পেয়েছি, মনে হয় আর কোনোদিনও সেই সুখ পাব না। প্লিজ চাচি, তুমি আমাকে প্রতিদিন এভাবে লাগাতে দিও। আমি বললাম, বেটা, তোমার মতো একজন লোক হয়তো আমি খুঁজছিলাম। তুমি কি প্রতিদিন লাগাতে পারবে? পরে আবার বিরক্ত হয়ে যাবে না তো? ভাতিজা বলল, কি বলেন চাচি, আমি এরকম সুযোগ তো বহু আগে থেকে খুঁজছিলাম। যাই হোক, ভাতিজা আর আমার মধ্যে একটি সুসম্পর্ক গড়ে উঠল। এরপর থেকে আমি ভাতিজা প্রতিদিন খেলা করতে থাকলাম, আর আমার জীবনের সুখ শান্তি আবারও ফিরে আসলো। এভাবে চলতে থাকলে আমাদের ভাতিজা এবং চাচির খেলার জীবন বছরকে বছর। বন্ধুরা, গল্পটি আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবেন, কমেন্ট করবে এবং শেয়ার করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই। বাই বাই। ওটা যদি তোমাকে দিতে চাই তাহলে কেটে দিতে হবে, তাই না? কি বলছো তুমি শাওন? আর ওটা যদি তোমাকে কেটে দেই তাহলে তো আমি মরে যাব। আরে তুমি যেটা বলতেছো ওটা না। তাহলে তুমি কিসের কথা বলতেছো? আরে পাগল, তোমার মোবাইলের কথা বলছিলাম আমি। আমার না অনেক কার্টুন দেখতে ভালো লাগে, তাই আজকে আমাকে তোমার মোবাইলটা দিবে? আরে বাবা, তুমি মোবাইল কথা বলতেছো? আমি তো আবার কি না কি ভেবে নিলাম। আল্লাহ বাঁচাইছে আমারে।